আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন। এই বিষয়টা ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার বরাতে ইসরায়েলের বিভিন্ন মিডিয়া, বিশেষ করে ইসরায়েলের হারেস সংবাদ মাধ্যম তারা প্রচার করতেছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন। এখন এই যে ইরানের সর্বোচ্চ নতুন ধর্মীয় নেতা কে নির্বাচিত হয়েছেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এর সাথে সাথে ইরান গতকালকে রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে বিমান ঘাঁটি, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে তাদের সিআইয়ের হেডকোয়ার্টার বা সিআইয়ের কমান্ড সেন্টার, সেখানেও তারা এই যে হামলা করেছে। এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে যাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে গত 28শে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে অপারেশন মার্কিন যুক্তরাষ্ট্রের যেই অপারেশন না সেই অপারেশনের কোড নেম ছিল অপারেশন ইপিক ফিউরি। এই ইপিক ফিউরির অধীনে তারা যে হামলা পরিচালনা করে, সেই হামলাতে তারা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে বা হামলার প্রাথমিক পর্যায়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাসহ শীর্ষ অনেক কর্মকর্তাকে হত্যা করতে সমর্থ হয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন হত্যা করা হয়, তখন যুক্তরাষ্ট্রের ধারণা ছিল বা যুক্তরাষ্ট্রের ভাবনা ছিল ইরান তাহলে ভেঙে পড়বে, ইরান প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবে না, ইরান আর কোনো কিছু না করে ইরান আত্মসমর্পণ করবে, এরকম ভাবনা ছিল। কিন্তু বাস্তবতা দেখা যায় অনেক ভিন্ন। ঘরের যেই হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ যেরকম বাজারে মিলে না, ওই রকমভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পেন্টাগনে বসে যে হিসাব নিকাশ তারা করে মধ্যপ্রাচ্যে হামলা পরিচালনা করেছে ইরানের উপরে, সেটা এখন বাস্তবিক যুদ্ধের ক্ষেত্রে সেটা মিলতেছে না, সেটা বোঝা যাচ্ছে। কেননা আপনারা জানেন, কিছুদিন পূর্বে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে তারা ইরানের অভিযান এখানে কি বলে যেন স্থল অভিযান পরিচালনা করার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বর্তমানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে তারা স্থল অভিযান পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা করতেছে। কেননা এটা যারা সামরিক বিশ্লেষকগণ রয়েছেন তারা সবসময় বলেন যে যুদ্ধ শুরুটা আপনি করবেন, যুদ্ধর যেই আকাশ থেকে যে বিমান হামলা করবেন, সেই বিমান হামলা করে কোনো দেশের সরকার পরিবর্তন হয়তো করা যাবে না, বা কোনো দেশের যেই আপনার মূল যেভাবে এটা কি বলে যেভাবে কোনো একটা দেশের সরকার ব্যবস্থা পরিবর্তন হয়, সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। কেননা এটা পরিবর্তন করার জন্য ওই দেশের জনগণের, ওই দেশের মানুষের বড় একটা সমর্থন লাগবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হামলাকে ইরানের কোনো মানুষই বর্তমানে সমর্থন করতেছে বলে আমার মনে হয় না। যদিও আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে, আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের বিরুদ্ধে বা সেই রেজিম যেটাই বলেন না কেন, তাদের বিরুদ্ধে কিছু মানুষের একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভটাও যদিও বা হয়তো অনেকে মনে করেন বা অনেক বিশ্লেষক বলেন যে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ যারা রয়েছে তাদের যেই এই যে আপনার তাদের যে এজেন্ডাগুলো রয়েছে, সেই এজেন্ডার অংশ হিসেবে সেই বিক্ষোভগুলো হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে ইরানের মানুষ, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা রয়েছেন বা যে সরকার ব্যবস্থা বা যে শাসন ব্যবস্থা সেখানে চলমান, সেটার প্রতি সমর্থন করে। কেননা আমরা দেখেছি গেল কয়েক মাস পূর্বে যখন ইরানের যে বড় ধরনের যেই আপনার বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভের পাল্টা বিক্ষোভ হিসেবে মানুষ কিন্তু যে বিক্ষোভে যে সাধারণ মানুষ হয়েছে তার চৌগুণ তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু এই যে সরকারের আহ্বানে যে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভের মানুষ কিন্তু আসছে। সুতরাং ইরানের মানুষ যেন এই যে সরকারের প্রতি বা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি যেন মানুষ বিশ্বস্ত ও যেই আস্থা রেখেছে, এটা বোঝা যায়। সুতরাং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যতই হামলা করুক বা সেখানে আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলুক, তাহলে সেখানকার কোনো পরিবর্তন হবে না। সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ইরান নেতাবিহীন অবস্থায় যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সমস্ত স্থাপনায় হামলা পরিচালনা করেছে সেটার মাধ্যমে। তবে সবশেষ যে বিষয়টা আমরা দেখতে পেলাম যে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে তাদের যেই এখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা, সেই ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছে। এখন ধর্মীয় নেতা কে নির্বাচিত হয়েছে সেই বিষয়টা তারা যদিও এখানে বলে না, তারা এই বিষয়টা এখানে শেয়ার করেনি। কিন্তু এটা যে ইরানের সংবাদ মাধ্যম বা ইরানের বিভিন্ন মিডিয়ার বা যেই ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী এই বিষয়টা আমরা শেয়ার করবো না বা আমরা নাম বলবো না। কারণ হিসেবে তারা উল্লেখ করছে যে যদি তারা এখানে নাম বলে, তাহলে পরবর্তী টার্গেট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ওই যে সর্বোচ্চ নেতা নতুন যে নির্বাচিত হয়েছে তাকেই টার্গেট করবে।
এই জন্য তিনি গোপনে এই যুদ্ধ পরিচালনা করতেছেন, কিন্তু তার নাম বলবে না এরকম। কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে সমস্ত কথাবার্তাগুলো আসতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মেজো ছেলে মুস্তফা খামেনি, তাকে এই যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করা হয়েছে, এরকমটাই আহ, বোঝানো হচ্ছে বা জানানো হচ্ছে। আর একটা পক্ষ এটাও মনে করে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে আসলে খামেনি নিজেই নির্বাচিত করতে চাননি, কেননা তাহলে বংশ অনুক্রমিক এরকম বা বংশক্রমিক যেই রাজনীতি, সেই রাজনীতি বা বংশক্রমিক রাজাকেন্দ্রিক এরকম বিষয় হয়ে যায়, এই জন্য খামেনি নিজেই চাননি। কিন্তু মুস্তফা খামেনির যেই প্রভাব বা আইআরজিসির একটা অংশ, আইআরজিসির পুরো অংশই বা এই যে মুস্তফা খামেনিকে চাচ্ছে এরকম বিষয়টা রয়েছে। তবে সেখানে যে 88 সদস্যের যে এক্সপার্ট কাউন্সিল রয়েছে, যারা সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের দায়িত্ব তাদের, তারা কিন্তু আবার এখানে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনির পরিবর্তে অন্য কাউকে নির্বাচিত করতে চেয়েছে, এরকম কথাবার্তা প্রচলিত রয়েছে। এখন সব মিলে আসলে যেটা বোঝা যাচ্ছে যে যতই এখানে এক্সপার্ট কাউন্সিলের এখানে একটা মতভেদ থাকুক বা এক্সপার্ট কাউন্সিল যতই যা কিছু বলুক না কেন, আসলে আইআরজিসির যেই লক্ষ্য বা আইআরজিসির দাবি মেনে নিয়ে হয়তো মুস্তফা খামেনিকে নতুন যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করা হয়েছে বলে আমার কাছে মনে হয়। আর এই বিষয়টাকে নিশ্চিত করে এই যে ইসরায়েলের যে হারেস মিডিয়া রয়েছে, হারেস সংবাদ মাধ্যম রয়েছে, সেই হারেসে প্রকাশিত হয়েছে মুস্তফা খামেনি পরবর্তী ইরানের সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছে, এরকমটা বলা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন গত রাত্রে যে ইসরায়েলের যে বা যুক্তরাষ্ট্রের যে সমস্ত লক্ষ্যবস্তু আহ, এ লক্ষ্য করে যে হামলা পরিচালনা করেছে, তার ভিতরে সবচেয়ে এ যাবৎকালের সবচেয়ে সফল যে আক্রমণটা, সেটা বলা যায় যে মধ্যপ্রাচ্যে সিআইএর যে হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারে বাহরাইনে কুয়েতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে মধ্যপ্রাচ্য বিষয়ক যে সিআইএর হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারে সফলভাবে আঘাত হানছে। এখানে 20টি মিসাইল, 20টি ড্রোন এবং 3টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে, সেগুলো সফলভাবে সেখানে আঘাত হানছে, এরকমটা বলা হচ্ছে। আর এতে সেখানে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সিআইএর হেডকোয়ার্টার, এরকম বলা হচ্ছে। দর্শক, এটা আপনাদের বা এটা আমাদের সবচেয়ে বেশি জানা যে মধ্যপ্রাচ্যে সিআইএর হেডকোয়ার্টার অত্যন্ত সুরক্ষিত একটা জায়গা, সুরক্ষিত একটা স্থান। সেই স্থানে এখানে ইরান সফলভাবে হামলা করেছে, এটা ইরানের সবচেয়ে বড় একটা সফলতা হিসেবে আমার কাছে মনে হয় বা সামরিক বিশ্লেষকগণ মনে করেন। এখন ইরান এখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি দেখতে চাচ্ছে না, এই জন্য যুক্তরাষ্ট্রের যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে সব জায়গায় মানে যে বাদ বিচারবিহীনভাবে সেখানে হামলা করতেছে, এই হামলা তারা অব্যাহত রাখবে, এরকম তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আর পরবর্তীতে সিআইএর হেডকোয়ার্টারে হামলার পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের যেই বড় আহ, যেই বিমান ঘাঁটি, যেটা বলা হচ্ছে যে বাহরাইনে অবস্থিত যে বিমান ঘাঁটি, আল উদি বিমান ঘাঁটি সম্ভবত, ওই আল উদি বিমান ঘাঁটিতে সেখানেও ব্যাপক হামলা হয়েছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যে মধ্যপ্রাচ্য বিষয়ক বিমান বাহিনীর যে কমান্ড সেন্টার, সেটাও কিন্তু ওখানে অবস্থিত। সুতরাং এখানে হামলা হয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে সমস্ত অবকাঠামো, গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থান, ওই সমস্ত স্থানগুলো ইরান টার্গেট করতেছে, ইরান টার্গেট করে হামলা করতেছে। এখানে ইরান কাউকে ভয় পাচ্ছে না। ইরানের এখন বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ইরানের আর হারানোর কিছু নেই। তাই ইরানের আপনি দেখবেন যে আপনার কোনো যখন পিঠ দেয়ালে থেকে যায়, তখন কিন্তু আপনি পাল্টা প্রতিরোধ তখনই করেন। আপনারা কেউ ধাক্কা দিচ্ছে, আপনি পিছনে যাচ্ছেন, ধাক্কা দিচ্ছে, পিছনে যাচ্ছেন। পিছনে যেতে যেতে যখন আপনার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আপনার পিছনে যেতে পারে না, তখন কিন্তু আপনার শক্তি না থাকলেও আপনি কিন্তু প্রতিপক্ষের উপরে এমনভাবে হামলা করেন যে হামলাতে হয়তো মরি নাইতে বাসি, বিষয়টা কিন্তু এরকম হয়। তাই ইরানের বর্তমান অবস্থাটাও ওই রকমই, যে আমি তো গেছি ভাই, আমি তো শেষ, তোকে আমি শেষ করে দেবো, বিষয়টা এরকম। এখন ইরান এখানে কতটুকু টিকবে সেটাই হয়তো সময় বলে দিবে। তবে ইরান এখানে তার যতটুকু সামর্থ্য রয়েছে, মধ্যপ্রাচ্যের সকল দেশগুলো ইরানের বিপক্ষে থাকার পরেও ইরান তার পূর্ণ মনোবল নিয়ে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হামলা করতেছে। তবে এখানে ইসরায়েল বা এই যুক্তরাষ্ট্র তারাও বসেনি, তারাও ইরানের বিভিন্ন জায়গায় একের পর এক মিসাইল হামলা করতেছে, একের পর এক হামলা করতেছে, একের পর এক ধ্বংস করতেছে। সর্বশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী 900+ এখানে মানুষ মারা গেছে ইরানের পক্ষ থেকে, যেটা জানানো হচ্ছে 900+। তবে এর সংখ্যা হয়তো আরও বেশিও হতে পারে, কেননা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেইভাবে বাদবিচারহীনভাবে ইরানে হামলা করতেছে, সে সেই হিসাবে এর সংখ্যা আরও বেশিও হতে পারে।
তবে এখানে শুধু একতরফাভাবে ইরানের যে এখানে ক্ষতি হচ্ছে বিষয়টা এরকম না। ইরান পাল্টা হামলা করে, ইরান ওই সমস্ত অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতেও আঘাত হানতে পারতেছে, তাদেরও ক্ষতি করতেছে, এটাও নিশ্চিত। সুতরাং সব মিলে এই যুদ্ধ সবচেয়ে বড় থেকে বড়তর হচ্ছে। এই যুদ্ধের ভবিষ্যৎ বা শেষ কোথায় হবে সেই বিষয়ে আসলে কেউ বলতে পারে না এখনও। এই যুদ্ধ অনেক বড় পর্যায়ে যাবে বলে অনেকেই মনে করেন। আহ, এই বিষয়টা যুদ্ধ যত বড় হবে, আসলে ইরানও চায় যে যুদ্ধের পরিধি বা বিস্তৃতি বড় হোক। আর যুক্তরাষ্ট্র এই যুদ্ধের পরিধি সংকীর্ণভাবে সংক্ষেপে শেষ করতে চেয়েছিল, এখন সেই সংক্ষেপে এটা শেষ হবে না, এটা বোঝা যায়। আমার থেকে মনে হয় যে যদি এখানে স্থলাভিযান শুরু করে, স্থলাভিযান শুরু হলে এই যে রাশিয়া যেমন ইউক্রেনে স্থলাভিযান শুরু করে এক চোরাবালিতে আটকে গিয়েছে, তদ্রূপভাবে এখানে যুক্তরাষ্ট্র এক চোরাবালিতে আটকে যাবে বলে আমার মনে হয়। কেননা এখানে আপনারা দেখেন যে যুক্তরাষ্ট্রের যে স্থলবাহিনী যদি এখানে ঢুকে, ইরান কিন্তু ছোট একটা সাধারণ গাজার মতো একটা জায়গা না, বা সাধারণ ছোট কোনো একটা দেশ না। ইরান অনেক বড় একটা দেশ। আমরা যদি সাধারণভাবে হিসাব করি, বাংলাদেশের প্রায় 8 থেকে 10 গুণের বেশি বড় হবে। সুতরাং এত বড় দেশ কি আপনার এত সহজে যে নিকলে কি করবে যে মানে কি আত্মসমর্পণ করিয়ে ফেলবে, বিষয়টা এরকম না, বা এত সহজে যেন এই দেশটার কন্ট্রোল নিয়ে নেবে এরকম না। সুতরাং এখানে আমার থেকে মনে হয় যদি যুক্তরাষ্ট্র যদি স্থায়ী স্থলাভিযান শুরু করে, তাহলে এখানে যুক্তরাষ্ট্র এই যুদ্ধের চোরাবালিতে আটকে যাবে। সেখান থেকে ওই যে ইরাকের মতো বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে হবে বলে আমার ধারণা। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় আমাদের যদি আপনারা ফলো করছেন ইউটিউব ফেসবুকে স্বপ্নচারী কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে নেতার নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।